রাজনৈতিকভাবে সামাজিকভাবে বয়কট করতে হবে। যারা আমাদের সন্তানদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করে, এরা আর রাজনীতি সমাজে থাকার যোগ্য নন। ছয়জন, শাকিলের সাথে আরো 5 জন, সাব্বির চৌধুরী রনি, শাহরিয়ার হাসান আলবি, মোহাম্মদ হাসান, ইমন হোসেন আকাশ এবং মমিনুল ইসলাম হৃদয়, সব তরুণ তাজা প্রাণরা যারা এই প্রতিরোধ গড়ে তুলেছেন, তাদেরকে হত্যা করা হয়েছে। এমনকি 5 তারিখ যখন ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে গেছে, বিকেলবেলা আমরা এই রনি তাকে গুলিবিদ্ধ হতে দেখেছি। সে বিজয় মিছিল করতে গিয়েছিল। অর্থাৎ তারা শেষ সময়েও কিভাবে আমাদের দেশের সন্তানদেরকে হত্যা করতে পারে, সেই হত্যাযজ্ঞে তারা যেভাবে মেতে উঠেছে, আজকে আমরা সেইগুলো দেখতে পাচ্ছি। কিন্তু এই যে তরুণরা আমাদের প্রাণ দিলেন, তারা একটা নতুন বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন। তারা ভেবেছেন এই লড়াইয়ে আগামীতে নতুন কিছু যাত্রা হবে। একসময় 71 সালে এইরকম তরুণরা যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের রক্তের উপর দাঁড়িয়ে রাষ্ট্রপতন হয়েছিল, কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি 53 বছরে। আজকে আবার তরুণরা প্রাণ দিয়ে আবার নতুন করে আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য তৈরি করেছেন। তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যারা হুকুম দিয়েছেন, যারা এইভাবে আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের বিচার হতে হবে এবং এদেরকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বয়কট করতে হবে। যারা আমাদের সন্তানদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করে, এরা আর রাজনীতি সমাজে থাকার যোগ্য নন। এইটা আমাদেরকে খেয়াল রাখা দরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলি, এই শহীদরা এরা সবাই জাতীয় বীর। এরা বাংলাদেশের সকল মানুষের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং সেই উৎসর্গকৃত জীবন আমাদের আগত সমস্ত প্রজন্মের কাছে যাতে তারা তাদের দিক নির্দেশনাকারী এক একজন আইকন হয়ে থাকেন, তার জন্য তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে হবে। তাদের প্রত্যেক পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে। হাজার হাজার শিক্ষার্থী জনতা এখনো আহত হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের চিকিৎসার দায়িত্ব নেবেন বলে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাই অতি দ্রুততার সাথে পদক্ষেপ। কোনো শহীদের পিতামাতা ভাই বোন তাদেরকে কোনোভাবে যাতে কোনো কিছুর জন্য এইরকম বোধ না হয় যে তারা অবহেলার শিকার হচ্ছেন। রাষ্ট্রের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই অন্তর্বর্তী সরকার এই অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে। তাদের এটা অগ্রাধিকার কাজ, সমস্ত শহীদের মর্যাদা অতি দ্রুততার সাথে নিশ্চিত করা, তাদের তালিকা সম্পন্ন করা, তাদেরকে জাতির সামনে জাতীয় বীর হিসেবে উপস্থাপন করা। তাহলে এই জিনিসটি আমরা হয়তো জনগণকে ঠিকভাবে মেসেজ দিতে পারি নাই। অনেকেই আমার গতকালকের বক্তব্যটি ভিন্নভাবে বোঝার চেষ্টা করছেন। দেখেন, আসিফ নজরুল স্যারের জন্য আমাদের ভালোবাসা মায়ার কোনো কমতি নেই। আপনাদের থেকে আমরা বেশি ভালোবাসি ওনাকে। আমাদের ইউনিভার্সিটির টিচার, আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে 7-8 বছর থেকেছি। তিনি আমাদের শিক্ষক, আমরা তার ছাত্র। তার প্রতি আমাদের দরদ, ভালোবাসা, মায়া কোনোটাই কম নেই। কিন্তু মনে রাখবেন, আপনার প্রিয় ব্যক্তিত্ব, ভালোবাসার মানুষ, দরদের মানুষ যদি আপনাদের এগনিস্টে গিয়ে কোনো বক্তব্য দেয়, আপনার কষ্টটা সবচাইতে বেশি লাগবে ভাই। তার মানে এই নয় যে আপনি আপনার সেই প্রিয় ব্যক্তিকে ভালোবাসেন না, এটা আপনাকে বুঝতে হবে। আমরা আসিফ নজরুল স্যারকে বলবো, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুসন্ধান করেন, অনুসরণ করেন, তাকে ফলো করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি মনে করি বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। ব্যক্তি হিসাবে ভুল ভ্রান্তি থাকতে পারে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আমি মনে করি। কারণ তিনি কম কথা বলেন, কাজ করেন বেশি। তার কথা কম কিন্তু অ্যাকশন বেশি। দেখেন, তিনি কিন্তু মিডিয়াতে খুব কম কথা বলেন, বক্তব্য কম দেন, কিন্তু তার অ্যাকশন কিন্তু একবারে জায়গা মতো ঠিকই তিনি দিচ্ছেন। তো আমি আসিফ নজরুল স্যারকে অনুরোধ করব, আপনি দয়া করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুসরণ করেন, ফলো করেন। এবং ছাত্র জনতা আমার মনে হয় এই বক্তব্যটাতে চরম ক্ষুব্ধ। হয়তো আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি অগাধ শ্রদ্ধা থাকার কারণে অনেকেই মুখ খুলে বলতে পারছে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকালকে অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, ছোটো ভাইদের সাথে কথা বলেছি। আমার লাইভের পরে অনেকেই আমাকে ফোন দিয়েছেন যে ভাই, আপনি একবারে সঠিক জায়গায় হিট করেছেন, এটা দরকার কথা বলার। অনেকেই এটা সাহস পাচ্ছে না বলার। আমি বলেছি, দেখেন, আমাদের বলতে হবে, এই উপদেষ্টা মণ্ডলী বা এই সরকার আমাদের সরকার, আমরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, তারা ছাত্র জনতার সরকার। সুতরাং ছাত্র জনতা কি চাই, দেশের মানুষ কি চাই, সেটার উপর ভিত্তি করে তাদের চলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি কোনো ভুল করে, আমরা তাদের ভুল ধরিয়ে দেব।
তারা তো মানুষ, তারা ফেরেশতা না, তারা নবী রাসূল না যে তারা ভুল করবে না, তারা মানুষ, ফেরেশতা না, তাদের ভুল হতে পারে। তারা ভুল করলে সাথে সাথে তাদেরকে শুধরিয়ে দেওয়া, ধরিয়ে দেওয়া দায়িত্ব আমাদের। এখন আমরা যদি তাদের ভুলটা ধরিয়ে দেই, এটাতে দু একজন আবার মনক্ষুণ্ণ হন, আমাদেরকে একটু বেশি বাড়াবাড়ি বলার চেষ্টা করেন। না, আমরা বাড়াবাড়ি করছি না ভাই। আমাদের দায়িত্ব আমাদের প্রিয় ব্যক্তি যারা, তাদের ভুল শুধরে দেওয়া, ধরিয়ে দেওয়া, তারা যাতে সঠিক লাইনে সঠিক পথে চলতে পারে, সেই কাজটা ছাত্র জনতাকে করতে হবে। আমি এই জন্য বলেছি, অন্তত এই সরকারকে আমাদের ছয়টি মাস পাহারা দিতে হবে, গাইড করতে হবে। কারণ এই সরকারে যারা বসেছে এরা কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কেউ রাজনীতি করে আসে নাই যে 20 বছর 30 বছর রাজনীতি করে এসেছে, কোনো দলকে নেতৃত্ব দিয়েছে, এরকম তো কেউ না। হ্যাঁ, এরা প্রফেশনাল, এরা যোগ্য, বিভিন্ন লাইনে এরা অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি, কিন্তু রাজনীতির মাঠে এরা নানাভাবে ভুল করবে, এটাই স্বাভাবিক, আমরা জানি। কিন্তু সেই ভুলটা ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি আমি যদি এই ভুলটা না ধরিয়ে দিই, তাহলে তারা তো ভুল করতেই থাকবে। এই জন্য আমরা ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয়, কিন্তু ওনার এই বক্তব্য গতকালকের আমরা কেউ নিতে পারি নাই। আমি ব্যক্তিগতভাবে আমি প্রত্যাখ্যান করেছি, আপনারাও প্রত্যাখ্যান করেছেন, এবং উনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না। কারণ ওনার বক্তব্যটা দেওয়ার আগে বুঝতে হবে এই বক্তব্য ছাত্র জনতার বক্তব্য কিনা, বাংলাদেশের জনগণের বক্তব্য কিনা। আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি, আওয়ামী লীগ একটি অভিশপ্ত সংগঠন, কোনো রাজনৈতিক দল নয়, এবং তারা গণহত্যার দায়ে অভিযুক্ত। আমার এই বক্তব্যটা কোট করে আসিফ নজরুল স্যার একটা গণভোটের আয়োজন করুক। আমি ফারুক হাসানের বক্তব্য যদি মিথ্যা হয় বা আমার এগনেস্টে যদি বেশিরভাগ মানুষ ভোট দেয়, রায় দেয়, আমি প্রকাশ্যেই ক্ষমা চাইব জনগণের কাছে, প্রকাশ্যে। গণভোট করেন। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে গণভোট করলে 90 থেকে 95% মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দেবে, একবারে সরাসরি নিষিদ্ধ। তার মানে বুঝতে হবে জনগণ কি চায়। তো যাই হোক, আমরা তারপরেও সেদিকে যেতে চাচ্ছি না। আমরা একটা সুন্দর প্রসিডিউর, একটা সিস্টেম মেনটেন করি। আমাদের কথা যে কোনো গণহত্যাকারী সংগঠন রাজনৈতিক দল হতে পারে না। যারা গণহত্যা চালিয়েছে জনগণের উপরে, নির্বিচারে গুলি চালিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে অর্থাৎ জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় পরিচালিত বাহিনীকে দলীয় ক্যাডারের ভূমিকায় ব্যবহার করেছে, এরকম কোনো দল রাজনৈতিক দল হতে পারে না। পৃথিবীতে অনেক দেশে দেখবেন যে দলটি গণহত্যা চালিয়েছে কিংবা জনগণের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে তাদেরকে ব্যান করা হয়েছে, অনেক দেশে, গুগলে সার্চ দিলেই পাবেন। তো আপনারা সেই প্রসিডিউর মেনটেন করেন, তদন্ত কমিটি করে দিয়ে আওয়ামী লীগকে আগে একটা গণহত্যাকারী সংগঠন হিসাবে আগে তাকে দোষী সাব্যস্ত করেন। তারপরে বাংলাদেশে আইন করেন কোনো গণহত্যাকারী সংগঠন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, বাস। এখন এই গণহত্যার দায়ে যদি অন্য কোনো রাজনৈতিক দল জড়িত থাকে, তারাও দোষী সাব্যস্ত হবে। আমরা হলে আমরাও থাকবো,